আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই চার্টারের পরিপ্রেক্ষিতেই নির্বাচন। ডিসেম্বর 9 জুনের মধ্যেই দেশে নির্বাচন সম্ভব মনে করে বিএনপি। গণতান্ত্রিক সরকার ছাড়া এক একটি দিন যাচ্ছে আর সমস্যা বাড়ছে মন্তব্য। এবং দুবাইয়ে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। সেমি ও ফাইনালে থাকছে রিজার্ভ ডে। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ধ্বংসস্তূপ থেকে দেশের আসল চেহারাটা বের করে আনা ও দৈনন্দিন জীবন সহজ করে আনার চেষ্টা করছে সরকার। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 2024-এর জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু, এরপর সরকার পতনের এক দফা আন্দোলন। আগস্টে সরকার পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার পার করেছে প্রায় 7 মাস। এই 7 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন খাতে সংস্কার ও নির্বাচন সহ নানা বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 16 বছর ধরে চলতে পেরেছে, আমরা কিছুই করতে পারিনি। তিনটা নির্বাচন হয়ে গেল, ভোটারের কোনো দেখা নাই। এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা, মিসরুল ইত্যাদি, যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, এটা তো পরিষ্কার। প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকার কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না? কোনোটাই ভালো হয়নি সেই অর্থে। যত ইচ্ছা আমাদের ইচ্ছা তো অনেক, আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই, সেটা তো আমরা পারিনি। পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ 2 দিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি, কাজ করতে থাকবো। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে। কাজে এটা তো সবসময় থাকবে। জাগো, কাজে নামো, ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না, কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, অমুক করো। প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারের উপর দেশের মানুষের আস্থা রয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য অটুট রয়েছে এবং সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন জুলাই চার্টার, এর মতোই আমরা এখন চলবো। সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। নির্বাচনের আগে যেটা বলেছেন সেটা নির্বাচনের আগে হবে, যেটা নির্বাচনের পরে বলেছেন সেটা নির্বাচনের পরে হবে, এটা আপনাদের বিষয়। কিন্তু আপনারা একমত হয়েছেন, সেই ঐক্যমত্যে আমরা গঠন করার চেষ্টা করছি। উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডিসেম্বর 9 জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। তিনি বলেছেন, গণতান্ত্রিক সরকার ছাড়া এক একটি দিন যাচ্ছে আর সমস্যা ততই বাড়ছে। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, যে যাই ভাবুক, শেষ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। নির্বাচিত কর আইনজীবীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। পরে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন নেতারা। ডিসেম্বরের মধ্যে কি নির্বাচন সম্ভব? নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে।
যারা স্টেক হোল্ডার আছে দেশের ভিতরে দেশের বাইরে, তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম যে প্ল্যান প্রোগ্রাম, এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে। এই জন্য তারাও সবাই অপেক্ষা করছে। নতুন রাজনৈতিক দল সহ অন্যান্য বিষয়েও প্রশ্ন ছিল বিএনপির এই নীতি নির্ধারকের কাছে। ছাত্রদের দ্বারা গঠিত আরো রাজনৈতিক দল হয়েছে, হয়তোবা আরো হবে, তারাও তাদের চিন্তা নিয়ে আসবে, জনগণের সামনে দাঁড়াবে, কথা বলবে। দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা, এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য, এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে, এবং সংসদে সেগুলো পাশ করবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিকের জানাজায় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্য নেতাকর্মীরা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। 1971-এর 3রা মার্চ ঢাকার রামপুরায় টিভি সেন্টারের সামনে মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় গুলিতে শহীদ হন ফারুক ইকবাল। আবুজার গিফারি কলেজ ছাত্র সংসদের সে সময়ের জিএস ফারুক ইকবালকে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে বিবেচনা করা হয়। স্বাধীনতার এত বছর পরেও কোনো রাষ্ট্রীয় সুবিধা নেয়নি তার পরিবার। ইফতেখার উদ্দিনের প্রতিবেদন। 1971-এর 3রা মার্চ সকালে রামপুরা টিভি সেন্টারের নিয়ন্ত্রণ নিতে আসে দখলদার বাহিনী। মায়ের হাতে তৈরি সকালের নাস্তা রেখেই মিছিল নিয়ে প্রতিবাদে ছুটে গিয়েছিলেন আবুজর গিফারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ফারুক ইকবাল। সেই মিছিলেই গুলিতে শহীদ হন তিনি। প্রথম পতাকা উত্তোলনের পরদিন ইতিহাসে লেখা হয় শহীদ ফারুকের নাম। চ্যানেল আইকে শহীদ ফারুক ইকবালের ভাই জানান কোনো রাষ্ট্রীয় সহায়তা গ্রহণ না করার কথা। বাড়তি সুযোগ সুবিধা আমরা পাইনি এবং আমরা চাইও না। আমি একটা ফর্ম আনছিলাম কল্যাণ ট্রাস্ট থেকে, আমি আব্বাকে না, আমার দরকার নেই, তো আমার ছেলে দেশের জন্য চলে গেছে, আমি ওর নাম দিয়ে কেন টাকা খাবো, আমার দরকার নেই। ওই ফর্মটা আমার ঘরে এখন আছে, সবুজ রঙের ফর্ম, আব্বা সই করেন এটা। এবং ও মারা যাওয়ার পরে রেশন কার্ডটা পর্যন্ত আব্বা উঠায় রাখছে, এই রেশন কার্ডে 8 রেশন উঠবেন। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় সমাজ প্রতিষ্ঠা করার আহ্বান জানান এই শহীদ পরিবারের সদস্য। মুক্তিযুদ্ধ বিষয়ক যে সমস্ত বই পুস্তক, ওরা তো দেখেনি মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছে, অনেক বাজার পুস্তকে বই পুস্তকে লিপিবদ্ধ আছে এগুলি। তো ওই বইগুলি ওরা কালেকশন করে যেন পড়াশোনা করে সব জানতে পারবে কীভাবে বাংলাদেশ স্বাধীন হলো। মহান এই দেশপ্রেমিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1972 সালে প্রতিষ্ঠিত হয় শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়। আমাদের স্কুলে বর্তমানে 570 মতো ছেলেমেয়ে পড়ালেখা করে। শহীদ ফারুক ইকবাল স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ হিসাবে বিবেচিত। তো প্রতি বছর 3রা মার্চ আমাদের বিদ্যালয়ে কর্মসূচি থাকে। রাজপথে আন্দোলন শুরু করার সময় শহীদ ফারুক ইকবাল বলেছিলেন, যদি তার মৃত্যু হয় সেই সমাধি যেন রাজপথেই হয়। তার শেষ ইচ্ছে অনুযায়ী মৌচাক মোড়ে তাকে সমাহিত করা হয়েছে। তার পাশেই শায়িত রয়েছেন স্বাধীনতা যুদ্ধের শেষ শহীদ তসলিমও। কবিগুরুর ভাষায় বলতে হয়, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। রাজধানীর মৌচাক মোড় থেকে ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট। এর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে 6বার বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এবার দুবাইয়ের মাঠে ফাইনাল নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিতে দেখা হচ্ছে দুই পরাশক্তির। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল 3টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে 2বার করে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা দুই দেশ, ভারত ও অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম সেমি শুরুর 48 ঘন্টারও কম সময়ে অস্ট্রেলিয়া জেনেছে সেমির ভেন্যু ও প্রতিপক্ষের নাম। নিয়মিত 5 তারকাবিহীন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে 3.5 শতাধিক রানের টার্গেট অতিক্রম করে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে।
ইনজুরিতে দল থেকে ছিটকে পড়া ওপেনার ম্যাথিউ শর্টের রিপ্লেসমেন্ট হিসেবে দলে নেওয়া হয়েছে স্পিনিং অলরাউন্ডার কুপার কানোলিকে। অন্যদিকে হাইব্রিড মডেলে আয়োজিত টুর্নামেন্টে ভারত সব কটি ম্যাচ দুবাইয়ে খেলার বাড়তি সুবিধা পাচ্ছে। দুবাইয়ের স্পিনিং উইকেটে 4 স্পিনার খেলিয়ে নিউজিল্যান্ডকে নাকাল করেছে তারা। সেমিতেও সেই একই ফর্মুলায় হাঁটার জোর সম্ভাবনা ভারতীয়দের। টুর্নামেন্টের 2 সেমি ও ফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। যুক্তরাষ্ট্রের সাথে খনিজ সম্পদ নিয়ে চুক্তি করতে প্রস্তুত ইউক্রেন, বললেন জেলেনস্কি। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। জানাবো আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই করতে প্রস্তুত রয়েছে তার দেশ। লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে ইউক্রেন সংকট নিয়ে সম্মেলন শেষে বিবিসিকে একথা বলেন জেলেনস্কি। তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও দেখা করেছেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রোজার বাজারে হঠাৎ করে ভোজ্য তেল উধাও হয়ে যাওয়ার খবরে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে যৌথ মনিটরিংয়ে নেমেছেন সিটি মেয়র ও জেলা প্রশাসক। অভিযানে কোনো দোকানে ভোজ্য তেলের সন্ধান না পেলেও নিত্যপণ্যের তালিকা টাঙানো সহ রমজানে পণ্যের দাম কমানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম। বাজারে ভোজ্য তেলের সংকট নিরসনে মঙ্গলবার আমদানিকারক এবং ব্যবসায়ীদের নিয়ে জরুরি সভা ডেকেছেন মেয়র এবং জেলা প্রশাসক। সেই সাথে রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে মহানগর এবং জেলাকে 21 সার্কেলে ভাগ করে 400 বাজার মনিটরিং অভিযান পরিচালনার ঘোষণা দেন জেলা প্রশাসক। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। জাতীয় দলের ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ছে। পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়ামের নাম হচ্ছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জানাবো খেলার খবর। 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স এবং সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দুপক্ষের আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে 12তম বোর্ড সভা শেষে জানিয়েছেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। পূর্বাচলে নির্মিত স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এনসিজি করারও সিদ্ধান্ত হয়েছে। নারী উইংয়ের দায়িত্ব থেকে সরিয়ে গেম ডেভেলপমেন্টের হেড করা হয়েছে হাবিবুল বাশার সুমনকে। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই চার্টারের পরিপ্রেক্ষিতেই নির্বাচন। ডিসেম্বর 9 জুনের মধ্যে দেশে নির্বাচন সম্ভব মনে করে বিএনপি। গণতান্ত্রিক সরকার ছাড়া এক একটি দিন যাচ্ছে আর সমস্যা বাড়ছে মন্তব্য। এবং দুবাইয়ে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। সেমি ও ফাইনালে থাকছে রিজার্ভ ডে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।